অতি প্রত্যাশিতভাবেই কলকাতা পুরভোটের ফল বেরোলো এবং সেখানে আমরা দেখতে পেলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরই দখলে রইল আবারও কলকাতা পুরভোট। 144-এর মধ্যে 134টা আসন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। অন্যদিকে বিজেপি পেল 3টি আসন, বাম আর কংগ্রেস 2টি করে আসনে এবং নির্দলরা 3টি আসনে জিতেছে। প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। লালবাড়িতেও সবুজ ঝড়। কলকাতা পুরভোটে বিপুল জয় পেল তৃণমূল ঝড়ে উড়ে গেল বিরোধীরা। কলকাতা পুরসভার 144টি আসনের মধ্যে 134টি আসনেই জিতল তৃণমূল। 3টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থানে রইল বিজেপি। 2টি করে ওয়ার্ডে জিতল বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জিতেছেন 3টি ওয়ার্ডে। বিজেপি ভোকারটা by the people, CPM no patta by the people, and Congress they are the sandwich between the BJP and CPM. প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও প্রাপ্ত ভোটের হারের নিরিখে তাদের ছাপিয়ে গেছে বামেরা। তৃণমূলের একার ঝুলিতেই গেছে প্রায় 72% ভোট। প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে 12% ভোট, বিজেপি 9% এবং কংগ্রেস 4% ভোট পেয়েছে। যদিও বিরোধীরা দাবি করছে ভোটের নামে প্রহসন হয়েছে, তাই এই ফলাফল দেখে বোঝা যাবে না আসলে মানুষ কি চেয়েছিল। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে যা বোঝায়, যেটাকে আপনারা ভোট বলছেন, আমরা তো সেটাকে ভোট বলছি না। এবং আমরা প্রথমেই বলেছিলাম ফার্স্ট ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনেও আমরা বলেছিলাম যে ভুয়ো ভোট, এবং যারা তৈরি হলেন তারা কিছুই না, ভুয়ো কাউন্সিলর, যেখানে যেখানে এইভাবে ছাপ্পার মাধ্যমে ভোট হয়েছে। ভোট ছিনতাই করার উৎসবে ভোট হয়েছে, এটা তো প্রত্যক্ষভাবে সত্যিকারের প্রতিফলনের চেহারা নয়। যদি বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হতো, আজও দায়িত্ব নেবেছে সেই 10 থেকে 12টা আসন জেতার প্রবল সম্ভাবনা আমাদের ছিল। ক্ষমতার দম্ভে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষ সরকারের চরিত্রটাই ভুলে গেছেন, দুর্ভাগ্য এটা আমাদের। কলকাতা পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পর নাম না করে বিজেপিকে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, কলকাতার মানুষ ফের প্রমাণ করলেন বাংলায় ঘৃণা এবং হিংসা রাজনীতির কোনো স্থান নেই। আমাদের প্রতি এই বিপুল জনসমর্থনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। আমরা বিনম্রভাবে আপনাদের উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। কলকাতা পুরভোটে তৃণমূলের 6 জন বিধায়ক এবং 1 জন সাংসদ জয়ী হয়েছেন। 131 নম্বর ওয়ার্ডে শোভন চট্টোপাধ্যায়ের গতবারের জয়ের মার্জিনকে ছাপিয়ে জয়ী হয়েছেন তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তৃণমূলের যে হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়কদের ছেলেমেয়েরা ভোটে লড়েছিলেন, সবাই জয়ী হয়েছেন। কলকাতার মেয়র কে হবেন বৃহস্পতিবার তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার বেলা 2টার সময় মহারাষ্ট্র নিবাসালয়ে দলের পক্ষ থেকে যারা জিতেছেন সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। পার্টির যে প্রসেসটা আছে সেটা আমরা 23 তারিখ বেলা 2টায় করে দিচ্ছি। মঙ্গলবার পুরভোটের ফল ঘোষণার পর কামাখ্যা যান মমতা বন্দ্যোপাধ্যায়। নাতনিকে নিয়ে হুটখোলা বাসে ঘুরতে বেরোন ফেরাদ হাকিম। কি খাবে? আইসক্রিম? আইসক্রিম খাবি? হ্যাঁ। এই ঠান্ডায়? হ্যাঁ। সব মিলিয়ে ফের একটা নির্বাচনে বিরোধীদের পর্যুদস্ত করে বাজিমাত করল তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কুস্মিতা, যেটা তুমি বলছিলে যে প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপিকে পেছনে ফেলে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে যে বামেরা খাতাই খুলতে পারেনি, পুরো ভোটে এভাবে তাদের ভোট বাড়া এবং একা সিপিএম এর প্রাপ্ত ভোটের হারও কিন্তু বিজেপির থেকে বেশি। পাশাপাশি তৃণমূল যে ওয়ার্ডগুলিতে জিতেছে তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থীরা। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের পর এবার কলকাতা পুরসভার ভোট। একই বছরে পশ্চিমবঙ্গের তৃতীয় ভোট পরীক্ষায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। এবার প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে চেক্কা দিল বামেরা। ভোট শতাংশের নিরিখে বিজেপি নেমে গেল তৃতীয় স্থানে, বামেরা উঠে এলো দ্বিতীয় স্থানে। বিজেপি যেখানে প্রায় 9% ভোট পেল, সেখানে সিপিএম একাই পেল প্রায় 10% ভোট। 2019 সালের লোকসভা কিংবা এই বছরের বিধানসভা ভোটের ফলের নিরিখে পদ্মশিবির কলকাতার যে কটি ওয়ার্ডে এগিয়েছিল, পুরভোটের ফলে তার ধারে কাছেও পৌঁছতে পারেনি তারা। এমনকি 2015 সালে নিজেদের প্রাপ্ত ওয়ার্ড সংখ্যার থেকেও বহু পেছনে থামল গেরুয়া গাড়ি।
2015 সালে কলকাতা পুর ভোটে বিজেপি 7টি আসনে জিতেছিল। 2019 সালে লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এগিয়েছিল 22টি আসনে। 2021 সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে 12টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। কিন্তু এবার কলকাতা পুর ভোটে তারা জিতল মাত্র 3টি আসনে। গেরুয়া শিবিরের গ্রাফ যখন নিম্নমুখী, তখন বিরোধী পরিসরে স্পটলাইট কাড়ল লাল। গত কয়েকটি ভোটের তুলনায় এবার তাদের প্রাপ্ত ভোটের হার অনেকখানি বেড়েছে। 2021 সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুর এলাকায় জোট বেঁধে 7% ভোট পেয়েছিল বাম কংগ্রেস। এবার বামেরা একাই পেল প্রায় 12% ভোট, কংগ্রেস পেল 4% ভোট। 2021 সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতা পুর এলাকায় একটি ওয়ার্ডেও এগিয়ে ছিল না বামেরা, এবার তারা 2টি ওয়ার্ডে জিতল। 2021 সালে বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতা পুর এলাকায় একটি ওয়ার্ডে এগিয়েছিল কংগ্রেস, এবার পুরো ভোটে 2টি ওয়ার্ডে জিতল তারা। আজকের ফলাফলের মধ্য দিয়ে এটা প্রমাণিত যে বাংলায় বিজেপি নামক যে শক্তি, সেই শক্তি দ্রুত ক্ষয়শীল অর্থাৎ দ্রুত হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় কী হারে বিজেপির ভোট ট্রান্সফার হয়েছে তৃণমূলে। একটা অংশ আমাদের দিকে এসছেন যারা ভুল বুঝে গেছিলেন যে বিজেপি বোধহয় তৃণমূলকে হারাতে পারবে, তারপর দেখলেন তৃণমূল বিজেপি হয়েছিল ভোটের আগে, আবার সেই বিজেপি তৃণমূল হয়ে গেল ভোটের পরে। ফলে সেই একটা অংশ আমরাও পেয়েছি। তৃণমূল যে 134টি আসনে জিতেছে, তার মধ্যেও 65টিতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এক্ষেত্রে তাদের থেকে অনেক পিছিয়ে বিজেপি, তারা দ্বিতীয় স্থানে রয়েছে 47টি আসনে। কংগ্রেস 17টি আসনে দ্বিতীয় স্থানে, 10টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। 86 নম্বর ওয়ার্ডের প্রার্থীপদ নিয়ে বিজেপির অন্দরে তুমুল টানাপোড়েন তৈরি হয়েছিল। পুরো ভোটের আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এই ওয়ার্ডের বিদায়ী কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাসের। বিজেপি প্রার্থী করে রাজস্বী লাহিড়ীকে। টিকিট না পাবার ক্ষোভে এই ওয়ার্ডে নির্দল হিসেবে দাঁড়ান প্রয়াত তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব। তার পক্ষে সরব হন বিজেপি নেত্রী এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পুরো ভোটের ফলে দেখা যাচ্ছে যে 86 নম্বর ওয়ার্ড গতবার বিজেপির হাতে ছিল, এবার সেখানে তারা তৃতীয় স্থানে চলে গেছে। বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন নির্দল প্রার্থী প্রয়াত তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস। এর পাশাপাশি জামানত বাজেয়াপ্তর নিরিখেও সবার উপরে রয়েছে বিজেপি। 116টি আসনে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে, 112টি আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে, 97টি আসনে বামেদের জামানত খোয়াতে হয়েছে। স্বাভাবিকভাবে তার প্রতিদান হিসেবে তৃণমূল এবার পাইয়ে দিল যে সমস্ত বুথে ছাপ্পা হয়েছে, সেখানে 3টে ভোট তৃণমূলে পড়লেই ছাপ্পাতে তৃণমূলে দিলে 2টো একটা করে ভোট সিপিএমেও মারা হয়েছে। কে বিরোধী এটা নিয়ে বাংলার জনগণের সামনে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে, যাতে তৃণমূল বিরোধী ভোট আগামী দিনে বিভক্ত হয় এবং তৃণমূল খুব সহজেই ক্ষমতায় আসতে পারে। 21 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী সুজাতা সাহা মাত্র 48 ভোটে হেরেছেন। 98 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী 294 ভোটে পরাজিত হয়েছেন। কয়েক দশক বাদে 10 নম্বর ওয়ার্ড হাতছাড়া হলো বামেদের। বিধানসভা ভোটের পর কলকাতা পুর ভোটেও বামেদের তরুণ ব্রিগেড বিশেষ দাগ কাটতে পারল না। করোনা এবং লকডাউনের সময় যারা বিপদগ্রস্ত মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছিলেন, সেই রেড ভলেন্টিয়ারদের 43 জনকে প্রার্থী করেছিল বামেরা, কিন্তু তাদের মধ্যে কেউই জিতে আসতে পারেননি। যে 2 জন প্রার্থী জিতেছেন তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, হিন্দোল দে ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো বৃষ্টি, কলকাতা পুর ভোটের ক্ষেত্রে বামেরা যেমন ভোট শতাংশের হারে একটা উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন, তার পাশাপাশি কিন্তু নির্দল প্রার্থীরা তাদের মধ্যে বেশ কয়েকজনও কিন্তু রীতিমতো ছাপ ফেলেছেন। 43, 135 এবং 141 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন 3 জন নির্দল প্রার্থী। রেজাল্ট আউটের পরে 3 জন জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন। দলে যোগ দিতে চেয়ে আবেদন জানালে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই শাসক দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিক্টরি, তবে তারই মধ্যে ছাপ ফেললেন কয়েকজন নির্দল প্রার্থী। 3টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন 3 কন্যা। 135 নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ, 141 নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর এবং 43 নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে। পর্যবেক্ষকদের একাংশের মতে 2014 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বাংলার কার্যত প্রতি ভোটে এখন মেরুকরণ হচ্ছে, মাঝামাঝি কিছুর কোনো জায়গা নেই। কিন্তু তারই মধ্যে কলকাতা পুর ভোটে বিভিন্ন দলের লড়াইয়ের মাঝে 3 নির্দলের জয় নিঃসন্দেহে চমকপ্রদ। পুরো ভোটে মূলত যেটা নির্ভরশীল সেটা হচ্ছে এলাকাবাসীর কাছে যে প্রার্থী তার পরিচিতি কতটা। সেখানে রাজনৈতিক একটা বিষয় থাকে ঠিকই,
কিন্তু রাজনৈতিক বিষয়টাই অত গুরুত্বপূর্ণ নয়, সেখানে পুরো পরিষেবা এবং সাধারণ মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া এইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে খুব প্রভাবশালী পার্টির সদস্য না হয়েও কেউ কেউ জিতে যাচ্ছেন। যদিও ফল ঘোষণা হতে না হতেই তিন নির্দলই একসুরে জানালেন তারা তৃণমূলে যোগ দেবেন। बहुत जल्द ज्वाइन करेंगे, इसलिए कि मेरे अब्बा शमसुज्जमान अंसारी वो है ही, और मेरे हस्बैंड अभी है ही टीएमसी में प्रेसिडेंट है। वो जब बोले जैसे बोले वैसे हम लोग काम करेंगे। फिर তৃণমূল কংগ্রেসে আমার আগে থেকেই বলা ছিল যে তৃণমূল কংগ্রেসে আমি জয়েন হব, যদি আমার সাথে যদি সবাই থাকে আমি ওইটা গ্রহণ করব। तृणमूल में जाएंगे? ইনশাআল্লাহ জরুর যাएंगे। তারা যদি আসে দলকে অ্যাপ্লাই করে দল ঠিক করবে। আমাদের তো বোর্ড, হ্যাঁ তাদের সাথে কথা হয়েছে। আচ্ছা, কার সঙ্গে কথা হচ্ছে? রুবিনা এসেছিল আমার কাছে, আচ্ছা, কথা হয়েছে। আমরা অ্যাপ্লাই করো, তারপরে ঠিক করবে। তবে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে 68 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। 72 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ বিশ্বাস, আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হলদিয়া পেট্রোকেমে যে দুর্ঘটনা ঘটেছে, হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টে বিধ্বংসী আগুন, মৃত্যু হয়েছে 3 জনের, অগ্নিদগ্ধ আরো 44 জন। গ্রিন করিডোর করে বেশ কয়েকজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, তার মধ্যেই ধেয়ে এলো বিপদ। হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হল 3 জন শ্রমিকের, আরো 44 জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে আইওসি কর্তৃপক্ষ। অগ্নিদগ্ধ শ্রমিকদের বেশ কয়েকজনকে গ্রিন করিডোর করে আনা হয় কলকাতায়, তাদের মধ্যে কয়েকজনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ইনজুরি বেসিক্যালি ওভারঅল পুরো বডিতেই রয়েছে, এন্টায়ার বডি এবং ইনক্লুডিং ফেশিয়াল। ফাইনালি 17 জন অ্যাডমিটেড হয়েছেন। আইওসিএল থেকে আমাদের অ্যাডভান্স জানানো হয়েছিল, তাতে আমরা এন্টায়ার টিম পুরোপুরি প্রস্তুত ছিলাম। এই যে কেমিক্যাল ইনহেলেশন, এটা লাংসকে এফেক্ট করেছে, নানা জায়গায় এফেক্ট করেছে, সেটা মারাত্মক ক্ষতি করে মানুষের। অ্যাম্বুলেন্সে করে এক একজন যারা অগ্নিদগ্ধ হয়েছেন ইন্ডিয়ান অয়েলের, সেই অগ্নিদগ্ধ ব্যক্তিদেরকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডোর করে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আইওসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য হলদিয়া রিফাইনারির বেশ কয়েকটি ইউনিট বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর 2:50 এমএসকিউ ইউনিটে সেই কাজের সময় অগ্নিকাণ্ড ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ। যদিও সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয় বলে বিবৃতিতে দাবি করেছে আইওসি কর্তৃপক্ষ। हमारा परमिट लेके हम लोग का एक हॉट जॉब चल रहा था, सडनली उधर से एक नेप्था का फायर हुआ करके हम लोग जो गैस किया है, एक्चुअली वो एरिया कार्डन ऑफ हो गया करके हम लोग का एरिया में जा नहीं पाया। जो गैस किया हम लोग नेप्था का लाइन का ब्लास्टिंग हुआ है करके। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মকড্রিল ছিল, মকড্রিল কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। তারপরে অ্যাক্সিডেন্ট, কেন এই অ্যাক্সিডেন্ট ওনারা ইন্টারনালি এনকোয়ারি করছেন। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এনকোয়ারি হবে। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইওসি কর্তৃপক্ষ। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, দিল্লি থেকে একটা বিশেষ দল রওনা হয়েছে, তারা এই গোটা ঘটনা তদন্ত করে দেখবে। 2012 সালের সেপ্টেম্বরে হলদিয়ার আইওসি রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন বেশ কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। 9 বছর পর ফিরে এলো ভয়াবহ সেই স্মৃতি। বিটন চক্রবর্তী, সুনীত হালদার ও ছিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। কুসুমিতা, গত কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালো রকম শীত অনুভূত হচ্ছিল, 11 ডিগ্রি সেলসিয়াসও নেমে গেছিল, কিন্তু আবারও একটু একটু করে কিন্তু তাপমাত্রা বাড়ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে, কিন্তু গত কয়েকদিনের থেকে কিন্তু একটু বেড়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, শীতের প্রথম স্পেল বলা যেতে পারে বেশ ভালোই জাঁকিয়ে ঠান্ডা পড়ছিল, আবার কিসের তাহলে সমস্যা হলো? পশ্চিমী ঝঞ্ঝার কথা আলিপুর আবহাওয়া দফতর বলছে। একদমই তাই, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হবে।
যেটা দেখা যাচ্ছে যে দুদিন 11 ডিগ্রির ঘরে ছিল, কিন্তু আজকে সামান্য বেড়ে 13 ডিগ্রিতে পৌঁছেছে। যদিও কলকাতায় এটা এখনও স্বাভাবিকের নিচেই রয়েছে। জেলাগুলোর দিকে তাকালে দেখা যাবে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 10-11-র মধ্যে ঘোরাফেরা করছে পারদ। উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে বা তরাই অঞ্চলে সেখানে কিন্তু 10 ডিগ্রির নিচেই রয়েছে। ফলত সব মিলিয়ে রাজ্যে শীতের পরিস্থিতি এখনও জোরালো, হয়তো আরও 24 ঘন্টা শীতের পরিস্থিতি জোরালোই থাকবে, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিকের ওপরে যাবে তাপমাত্রা। তার মূল কারণ যেরকম বললাম যে উত্তর ভারত থেকে যে উত্তরে হাওয়া আসে বা উত্তর পশ্চিম ভারত থেকে যে হাওয়া আসে সেটা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবে। তার ফলে সামনেই বড়দিন, উৎসবের মরশুমে হয়তো স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। তাই আগামী 24 ঘন্টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিকের ওপরে তাপমাত্রা পৌঁছাবে এবং সেক্ষেত্রে গরম না হলেও শীতের যে জোরালো পরিস্থিতি সেটা হয়তো কিছুটা প্রতিহত হতে পারে। অনেক ধন্যবাদ সঞ্জয়ন তোমাকে।